সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, সুপ্রভাত। ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামসুর মল্লিক পরিচালিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে আমি আছি উপস্থাপনায় আপনাদের বন্ধু নিবেদিতা। আজ আমরা পেয়ে গেছি আমাদের স্টুডিওতে এমন একজন অতিথি শিল্পী বন্ধুকে, যিনি শুধুমাত্র একজন অধ্যাপিকাই নন, একজন ভালো আবৃত্তি শিল্পীও। আসুন তার সঙ্গে একবার আলাপ করে নিই। আমাদের সঙ্গে আছেন ডক্টর পারমিতা চৌধুরী, দাঁতন থেকে, এবং উনি কলেজে শিক্ষকতাও করেন। দিদি, কিছু বলুন আপনার সম্বন্ধে। নমস্কার, আমি ডক্টর পারমিতা চৌধুরী, ভট্টর কলেজ, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে আসছি। আমার ছোটবেলা থেকে কবিতা নিয়ে একটা ভালোবাসা, যেখান থেকে আমার আবৃত্তি একটা প্রবণতা। নিজের মতো করে কবিতা পড়ি, আর এইটুকুই। সরাসরি চলে যাব কবিতায়। কি শোনাবেন আজকে প্রথমে? একেবারেই বাতাসে তো এখন বসন্তের গন্ধ, একেবারেই ফাল্গুনের রং, ভালোবাসার ছোঁয়া। কিন্তু কবিতা বলতে গেলে কোথায় যেন রবীন্দ্রনাথকে না স্মরণ করে পারা যায় না। তো রবীন্দ্রনাথের একটি কবিতা চিত্রাঙ্গদা, ওটা দিয়ে শুরু করি। বাহ, ভীষণ সুন্দর, একেবারেই। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা। প্রভু, মিটিয়াছে স্বাদ এই সুললিত সুগঠিত নবনীকোমল সৌন্দর্যের। যত গন্ধ, যত মধু ছিল, সকলে কি করিয়াছ পান? আর কিছু বাকি আছে? আর কিছু চাও? আমার যা কিছু ছিল সব হয়ে গেছে শেষ। হয় নাই প্রভু, ভালো হোক মন্দ হোক, আরও কিছু বাকি আছে, সে আজই কে দিব। প্রিয়তম, ভালো লেগেছিল বলে করেছিল নিবেদন এই সৌন্দর্য পুষ্পরাশি চরণ কমলে। নন্দন কানন হতে তুলে নিয়ে এসে বহু সাধনায়। যদি সাঙ্গ হলো পূজা, তবে আজ্ঞা করো প্রভু, নির্মাল্যের ডালি ফেলে দিই মন্দির বাহিরে। এইবার প্রসন্ন নয়নে চাও সেবিকার পানে। যে ফুলে করেছি পূজা, নহি আমি কভু সে ফুলের মতো। প্রভু, এত সুমধুর, এত সুকোমল, এত সম্পূর্ণ সুন্দর। দোষ আছে, গুণ আছে, পাপ আছে, পুণ্য আছে, কত দৈন্য আছে, আছে আজন্মের কত অতৃপ্ত তিয়াসা। সংসার পথের পান্থ, ধূলিলিপ্ত বাস, বিক্ষত চরণ। কোথা পাব কুসুম লাবণ্য? দুদণ্ডের জীবনের অকলঙ্ক শোভা। কিন্তু আছে এক অক্ষয় অমর রমণী হৃদয়। দুঃখ সুখ, আশা ভয়, লজ্জা দুর্বলতা, ধূলিময়ী ধরণীর কোলের সন্তান। তার কত ভ্রান্তি, তার কত ব্যথা, তার কত ভালোবাসা মিশ্রিত জড়িত হয়ে আছে একসাথে। আছে এক সীমাহীন অপূর্ণতা, অনন্ত মহৎ। কুসুমের সৌরভ মিলায় থাকে যদি, এইবার সেই জন্ম জন্মান্তরের সেবিকার পানে চাও। আমি চিত্রাঙ্গদা, রাজেন্দ্র নন্দিনী। হয়তো পড়িবে মনে সেই একদিন, সেই সরোবর তীরে শিবালয়ে দেখা দিয়েছিল এক নারী। বহু আবরণে ভারাক্রান্ত তার রূপহীন তনু। কি জানি কি বলেছিল নির্লজ্জ মুখরা, পুরুষেরে করেছিল
পুরুষ প্রথায় আরাধনা। প্রত্যাখ্যান করেছিলে তারে, ভালোই করেছ। সামান্য সে নারী রূপে গ্রহণ করিতে যদি তারে, অনুতাপ বিধিত তাহার বুকে আমরণ কাল। প্রভু, আমি সেই নারী, তবু সেই নারী নহি। সে আমার হীন ছদ্মবেশ। তারপরে পেয়েছিনু বসন্তের বরে বর্ষকাল অপরূপ রূপ। দিয়েছিনু শ্রান্ত করি বীরের হৃদয় ছলনার ভারে। সেও আমি নহি, আমি চিত্রাঙ্গদা, রাজেন্দ্র নন্দিনী। পূজা করি রাখিবে মাথায়, সেও আমি নই। অবহেলা করি পুষিয়া রাখিবে পিছে, সেও আমি নই। যদি পার্শ্বে রাখো মোরে সংকটের পথে, দুরূহ চিন্তার যদি অংশ দাও, যদি অনুমতি করো কঠিন ব্রতের তব সহায় হইতে, যদি দুঃখে সুখে মোরে করো সহচরী, আমার পাইবে তবে পরিচয়। গর্ভে আমি ধরেছি যে সন্তান তোমার, যদি পুত্র হয় আশৈশব বীর শিক্ষা দিয়ে দ্বিতীয় অর্জুন করি তারে একদিন পাঠাইয়া দিব পিতার চরণে। তখন জানিবে মোরে প্রিয়তম, আজ শুধু নিবেদি চরণে আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী। আহা হা হা, কি ভীষণ সাবলীলভাবে উপস্থাপন করলেন দিদি। থ্যাংক ইউ। রবীন্দ্রনাথ কি অপূর্ব লিখেছেন না, মানে সেই সময় দাঁড়িয়ে উনি বলছেন যে আমি নারীকে কতটা উনি কোন জায়গায় উনি মর্যাদা দিয়েছেন। আজকের আধুনিক নারীর যে জায়গা, যে আমি আমার পুরুষকে দরকার নেই, আমি নিজে নিজেই নিজেরটা গুছিয়ে নিতে পারি, আমি আমার সন্তানকে নিজের মতো করে তাকে বড় করে তুলতে পারি, তাকে সেই যথাযোগ্য সম্মানটুকু দিতে পারি সমাজে, সেটা কিন্তু রবীন্দ্রনাথ কত আগেই বলে গেছেন। সেই সময় তিনি বলছেন যে আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী। আবার বলছেন যে নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার, হে বিধাতা। মানে একটা অপূর্ব চরিত্র তিনি। শুধুমাত্র কবিতাতেই নয়, আমরা দেখি তার সমস্ত উপন্যাস ছোট গল্পেও নারীকে তিনি এঁকেছেন এক অদ্ভুত রকম, আধুনিক ভাবে। আমরা যখন ল্যাবরেটরির যে লেখনী, সেটা আমাদের জীবন, কোথাও জীবন এবং জীবন যাপনের সঙ্গে মিশে আছে। শুধু মিশে আছে না, আমরা আজকের যুগে বাস করেও আমরা ল্যাবরেটরির যে সোহিনী চরিত্র, তার সাথে কিন্তু অনেকেই মেলাতে পারি না নিজেকে। এখনো পর্যন্ত সতীত্বের সংজ্ঞাকে ওইভাবে রবীন্দ্রনাথের চোখে দেখা আমাদের পক্ষে বোধহয় অনেকের পক্ষেই সম্ভব হয় না। দিদি, এবারে কি শোনাবেন? যেহেতু বসন্তের কাল, একটা ভালোবাসার কবিতা দিয়ে আরণ্যক বসুর মনে থাকবে কবিতাটা শুনে। একেবারেই শুনবো, বসন্ত মানেই তো ভালোবাসা। হ্যাঁ, একদম। এই কবিতাটা খুবই একটা চর্চিত কবিতা এবং সকলেই এই কবিতাটা পড়তে খুব ভালোবাসে। আরণ্যক বসুর কবিতা মনে থাকবে। পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে, বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল ভাটি বিছিয়ে দেব, সন্ধে হলেই বসবো দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্তকবির গান গাইবে, তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো চেয়ে। মনে থাকবে, এই জন্মের দূরত্বটা পরের জন্মে ঘুচিয়ে দেব, এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন। মনে থাকবে, আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো, এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব, তুমি কাঁদলে গভীর সুখে, সবটুকু জল শুষে নেব এক নিমেষে। মনে থাকবে, পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজার খানেক গান বাঁধব, তোমার অমন ওষ্ঠ নিয়ে
নাকছাবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। মনে থাকবে, আর যা কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হব, দোলমঞ্চের আবির হব, শিউলিতলার দুর্ব হব, শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব। এসব কিছু হই বা না হই, তোমার প্রথম পুরুষ হব। মনে থাকবে, পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন। সারা শরীর ভরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা। তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল। আমার অনেক কথা ছিল, এই জন্মে তা যায় না বলা। বুকে অনেক শব্দ ছিল, সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না। এই জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে। পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই, মিলিয়ে নিও। পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে। পরের জন্মে তোমায় নিয়ে, মনে থাকবে? আহা, অপূর্ব লাগলো দিদি। Thank you. খুব সুন্দর একটা অনেক কবিতা। ধন্যবাদ। আসলে ভালো আসলে লাগে এই ধরনের কবিতা কবিতাটাই শুনতে। খুব ভালো লাগার মতো কবিতা। এই যে আমরা কিছু পাই, কিছু পাই না, এবং এই না পাওয়া থেকে আমাদের মনের মধ্যে একটা আশা যেমন তৈরি হয়, ঠিক একই রকমভাবে একটা জেদও তৈরি হয়। কোথায় যেন গিয়ে একটা জায়গায় আমাদের নিজের আত্মসম্মানের সাথে আমাদের একটা সংঘাত লাগে, এবং এই সংঘাত বা অভিঘাতে আমাদের মনের মধ্যে জন্ম নেয় একটা খুব দৃঢ় প্রত্যয়। তো আমি এরপরে একটি আঞ্চলিক কবিতা বলতে চাই। একেবারেই আমরা শুনবো অবশ্যই, আরো অনেক অনেক গল্প করব, কিন্তু তার আগে দর্শক বন্ধুরা নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসা। আর আমাদের সঙ্গে আছেন ডক্টর পারমিতা চৌধুরী। আবার চলে যাব দিদির কাছে, কবিতা শুনতে চাই, কি শোনাবেন? কবি দেবব্রত সিংহের তেজ। বাহ, দেবব্রত স্যার কিন্তু ভীষণ এনকারেজ করেন। হ্যাঁ, শোনা যাক। যদিও একটু এখানে বলেনি যে আমরা তো অ্যাকচুয়ালি শহরের মানুষ, তো অঞ্চলের কবিতার আঞ্চলিকতার টান হয়তো কিছুটা আমার গলায় থাকবে না, কিন্তু চেষ্টা করব, কেননা এই কবিতাটা আমার ভীষণ ভালো লাগার কবিতা। হ্যাঁ, একেবারেই। আমরা সেই কবে থেকে শুনছি আসলে তেজটা এত মঞ্চস্থ হয়েছে, কি দারুণ একটা কবিতা, অসাধারণ নির্মাণ। প্রত্যেকটা মেয়ের মনের মধ্যে যেন উনি আগুন ধরিয়ে দিয়েছেন এই একটা কবিতার মধ্যে দিয়ে। ভীষণ প্রতিবাদী কবিতা, শুনে নিই তাহলে। এই প্রসঙ্গে বলি, আমার শ্বশুরবাড়ি কিন্তু ঝাড়গ্রাম, এই জামবনির খুব কাছাকাছি। যদিও এই ভাষাটার সাথে আমি খুব বেশি পরিচিত নই, কিন্তু বুঝতে পারি, বলতে অতটা পারি না, বুঝতে পারি। আচ্ছা, তাহলে আমরা চলে যাই। একদম। আমি জামবনির কুইরিপাড়ার শিবু কুইরির বিটি সাঁচলি বুঠি, কাগজ আওলারে বললে উহু অতটুকুন বললে হবে কেনে, তুমি এবারকার মাধ্যমিকে প্রথম, তোমাকে বলতে হবে আরও কিছু। টিভি আওলারা বললে তুমি ক্ষেত মজুরের মেয়া, তুমি কি করে কামিন খাটে মাধ্যমিকে প্রথম হইলে, সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনিবদি, প্রধান উপপ্রধান, এমএলএ এমপি সবাই একবারই হামলে পড়লো আমাদের মাটির কুড়াঘরে।
জাম্বনির স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগুর খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙাই খবরটা যখন প্রথম শোনালে, তখন মাকে জড়াই শুয়েছিলাম আমি। কুড়াঘরের ঘুটঘুটটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হা হয়ে ভালেছিলাম। এ কি স্বপ্ন দেখছি না কি? সার বললে, এটি স্বপ্ন লয়, স্বপ্ন লয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাষায় ছিলাম আমরা দু মা বেটি। আজ বাপ বাঁচে থাকলে আমি মানুষটাকে দেখাতে পারতাম, আমি দেখাতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে যে সে তেজ আলো সন্ধ্যা বাতিটা জ্বালায় দিছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়া ঘরটাকে আলো করেছে সেটা দেখাতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুব ভালো। তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষই উঠে আসে, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জাম্বনির শিবকুড়ির বিটি সাঁঝলি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলথক পরের ঘরে হিসাল ঠেলবে, তার আবার লেখাপড়া। গায়ের বাবুরা বলথক তুই কুইরি পাড়ার বিটি ছেলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলথক দেখ সাঁঝলি, মন খারাপ করলি তো হারে গেলি। শুন, যে যা বলছে শুন, যা বলছে বলুক। এসব কথা এক কানে সিমহালে আর এক কানে বার কইরে দিবি। তখন আমাদের বাবু পাড়ার কুচিলদে ঘরে কামিন খাইটক মা। ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বর টর আসতো। জ্বর আনলে মা চুপচাপ এগনাতে তালাই পাতে শুয়ে থাকতো। মনে আছে, সে ছিল এক জাড় কালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙ্গা ফুলা রোদ। আমি সে রদে পিঠ দিয়া গা দুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেঘরা গিন্নির লোক পাঠাইছিল বার কতক। মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে। কুলতলায় বসে ছেঁড়া কম্বল গায়ে দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষতক বুড়ি সেদিন পড়া থাকে উঠাই মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটক ঘেরা উঠান, অত বড় দর দালান, অত বড় বারান্দা, সব ঝাঁট পাট দিয়ে সাপ সূত্র করে আমি আইছিলুম চলে। দেঘরা গিন্নি নাই ছাড়লে। এক গাদা এঠা কাঠা ঝুটা বাসন আমার সামনে ধরে দিলে। বললাম, তোমাদের ঝুটা বাসন ধুতে নাই পারবো। বাবু গিন্নির সে কি রাগ! কি বললি? আর একবার বল দেখিনি। যতটুকুন মূল হয় তত বড় কথা। জানিস, তোর মা, তার মায়ের মা, তার মায়ের মা সবাই ঝুটা বাসন ধুয়ে আতকাল গুজারে গেল, আর তুই বললি ঝুটা বাসন ধুতে লারবি? বললাম, হ, তোমাদের ঝুটা বাসন আমি ধুতে লারব, তোমরা লোক দেখে লাওগা, আমি চললাম। কথাটা বলে গট গট করে বাবু গিন্নির মুখের উপর দিয়ে আমি বেড়াই চলে আইছিলাম। তা বাদে সে নিয়ে কি কাণ্ড, কি ঝামেলা! বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরকে আলে। দুপাতা লেখাপড়া করা লাতনির ছোট মুখে বড় ধুতির কথা 7 কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ কাঢ়ে নাই। আঘন মাসের সন্ধ্যা বেলায় এগনাতে আগুন জ্বালে গা হাত পা শিখছিল মা।
এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মার দিধি বুড়ির সম্মুখে আমাকে কাছকে ডাকে, মাথায় হাত বুলাই গমগমা গলায় বলেছিল, যা করেছিস ব্যাস করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। তাতে হয়েছেটা কি? তাতে হয়েছেটা কি এই কথাটা মনে রাখবি। তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্ম আসলাই। যত বড় লাট সাহেবই হোক কেনে, কারু কাছে মাথা লুয়াই নিজের ত্যাজ বিকাবি নাই। এই ত্যাজটুকুনের লাগে লেখাপড়া শেখাচ্ছি তোকে, নাহলে আমাদের হাভাথা মানুষগুলোর ঘরে আর আছেটা কি? আমি জামবনির কুইরি পাড়ার শিবু কুইরির বিটি সাঁঝলি বটে। কবেকার সেই কেলাস শিভেনের কথা ভাবতে যায় কাগজ আওলা টিভি আওলাদের সামনে। এখন কি যে বলি, তাল পাতার রদ দিয়ে ঘেরা গোবরতলার এগনাতে লোকে এখন লোকাকার। তার মাঝে বাঁশি বাজাই, জিপ গাড়িতে চাপে, আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রিয়াল লেক ছুটে। কোথায় সাঁঝলি কুড়ি, কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমদে মাটির কুড়া ঘরে। হেডসার বললে, প্রণাম কর সাঁঝলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়াই ডেক। পিঠ চাপড়াই বললে, তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম, তাই তোমাকে দেখতে আলম। সত্যি বড় গরিব অবস্থা বটে। তোমাদের মতো গরিব ঘরের মাইয়ারা যাতে উঠে আসে, তার লাগি তো আমাদের পার্টি, তার লাগি তো আমাদের সরকার। নাও 10,000 টাকার চেকটা এখন নাও। শোনো, আমরা তোমাকে আরও টাকা তুলে দেব, ফুল দিব, সম্বর্ধনা দিব। এই টিভির লোক, কাগজের লোক কারা আছেন এদিকে আসুন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা, ঝলকে উঠল মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, মন্ত্রী লয়। তার বদলে আমি দেখলাম ঝলকে উঠল আমার বাপের মুখ, গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তক্ষুনি বলে উঠলাম, না না, এই টাকা আমার নাই লাগবে। আর আমাকে যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন আর দেদার টাকা তুলে দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললেন। গায়ে সেই দিঘরা গিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় নেতা। ভিড় ঠেলে সে আসে বললে, কেনে কি হয়েছে রে সাঁঝলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর লাগে আমরা কি করতে পারি বল, তোর কি লাগবে খুলে বল। বললাম, আমার পাড়া শয়ে শয়ে অনেক সাঁঝলি আছে, আর শিবু কুইরির বিটি আছে গাঁ গেরামে। তারা যতদিন অন্ধকারে পইরে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁদে বুলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। শুনলেন আপনারা? ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। বাহ, ভীষণ ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ। দেবব্রত স্যারের কবিতা মানেই তো একটা অন্যরকম প্রতিবাদ, খুবই ভালো লাগলো। কিন্তু দিদি, একেবারেই আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমাদের তো সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়, তো এই সময়টা আমরা অতিবাহিত করলাম, ভীষণ ভালো লাগলো। আপনার সঙ্গে একটা ভীষণ সুন্দর সময় কাটালাম। অনেক ধন্যবাদ। আপনার শিল্পী জীবনের জন্য অনেক শুভকামনা রইল। আপনি আরও এগিয়ে চলুন এবং আমাদের চ্যানেলের তরফ থেকে আপনার হাতে কিছু উপহার আমরা তুলে দেব। একটা কফি মাগ, অনেক ধন্যবাদ। একটা মেমেন্টো, থ্যাংক ইউ। একটা মেডেল, একটা গিফট ভাউচার, থ্যাংক ইউ। একটা সার্টিফিকেট। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে, যে আমাকে এখানে এসে
আমার মতো করে কিছু কবিতা পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। ব্যস্ততার সময় কাটিয়েও আপনি আমাদেরকে কিছুটা সময় দিয়েছেন, ভালো লাগছে। সেই সঙ্গে দর্শক বন্ধুরা, আমরা একেবারেই শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আবারও ফিরে আসবো আগামী কিছু এপিসোড নিয়ে। আপনারা দেখতে থাকুন সকালের জলসা। ধন্যবাদ।